একবার শুধু কল্পনা করে দেখুন, দিল্লি সম্পূর্ণ জ্যাম, একের পর এক মেট্রো স্টেশন বন্ধ, বাস চলাচল বন্ধ, আর রাজধানীর রাস্তায় চারিদিকে শুধু অবরোধ আর উত্তেজনা। দিল্লি এবং বিশেষ করে নিউ দিল্লির যে অংশে দেশের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রগুলি রয়েছে, সেখানে প্রতিদিন লাখ লাখ যুবক কাজ করতে আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন মন্ত্রণালয়ের মানুষ সবাই এই এলাকাতেই কাজ করেন। এখন এমন পরিস্থিতিতে যদি গোটা দিল্লি থমকে যায়, তাহলে সরকারকে একটা কঠিন প্রশ্ন ভাবতেই হবে। দেশের সরকারি কর্মচারীরা কি শুধু কাগজপত্র সামলানোর জন্য তৈরি থাকবেন, নাকি এই ধরনের এমার্জেন্সি সিচুয়েশন মোকাবিলা করার ট্রেনিংও তাতে থাকা উচিত? একবার ভেবে দেখুন, নিট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে যদি রাজধানীতে চারিদিক থেকে অবরুদ্ধ করে দেওয়া হয়, সংসদের নিরাপত্তা রাতারাতি তিনগুণ করতে হয়, নিউ দিল্লির গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করতে হয়, আর গোটা এলাকাকে প্র্যাকটিক্যালি সেনা ছাউনিতে বদলে দিতে হয়, তাহলে বিষয়টা আর সাধারণ ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সরকারের ভয় তখন অন্য জায়গায়, কোথাও এমন না হয় যে হঠাৎ বড়সড় কোনো জনবিদ্রোহের ডাক পড়ে গেল, কিংবা ছোট ছোট দেশে যেভাবে প্রশাসনিক কেন্দ্র ঘিরে সরকারকে অচল করে দেওয়ার চেষ্টা হয়েছে, দিল্লিতেও ঠিক সেই একই প্যাটার্ন তৈরি হলো। রেল ভবনের সামনে জমায়েত, যন্তর মন্তর দখল, সংসদকে চারিদিক থেকে ঘিরে ফেলা, প্রাইম মিনিস্টার অফিসের দিকে এগিয়ে যাওয়া, বিভিন্ন দলের যুব সংগঠনকে এক জায়গায় এনে গোটা দিল্লি অচল করে দেওয়া, এগুলি শুধুই প্রতিবাদের পরিকল্পনা, নাকি এর পেছনে দিল্লির প্রশাসনিক কাঠামোকেই প্যারালাইসিসের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্য রয়েছে? অল ইন্ডিয়া রেডিও থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের চারপাশ অবরুদ্ধ করে দেওয়া, এই পরিকল্পনার আসল ইন্টেনশন কি? এমন পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় সরকারকে একটি বড় সিদ্ধান্ত নিতে হলো। সরকার বলছে সিএপিএফ এর নিয়োগে অগ্নিবীরদের জন্য 50% জায়গা রাখা হবে। এখন এই 50% বিষয়টা শুধু চাকরির রিজার্ভেশন হিসেবে দেখলে পুরো পিকচার বোঝা যাবে না। আসল প্রশ্ন হলো যে সরকার ভবিষ্যতের জন্য ঠিক কি প্রস্তুতি নিচ্ছে। সরকার কি বুঝে গেছে যে আগামী দিনে এই ধরনের পরিস্থিতি আরো বড় আকারে দেখা দিতে পারে? সরকার কি আশঙ্কা করছে যে এখন থেকে প্রস্তুতি না নিলে পরবর্তীতে এমন পরিস্থিতি তৈরি হবে যা শুধু পুলিশ ফোর্স বা সাধারণ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে? এই দুটি ঘটনাকে পাশাপাশি রেখে দেখুন। একদিকে বারবার দিল্লি অবরোধ, সহিংস আন্দোলন, রাস্তা বন্ধ, হঠাৎ দেশ জুড়ে উত্তেজনা, অন্যদিকে অগ্নিবীরদের বিভিন্ন নিরাপত্তা এবং সরকারি ব্যবস্থার মধ্যে বড় সংখ্যায় ঢোকানোর সিদ্ধান্ত। দিস ইজ নট আ কোইন্সিডেন্স। ভারত এর পেছনে একটি বড় মাস্টার প্ল্যান তৈরি করছে। দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ সহিংস বিক্ষোভ শুরু হয়, রাস্তা ব্লক করে দেওয়া হয়, পাথর ছোড়া হয়, সরকারি সম্পত্তি ভাঙা হয়, এবং কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি একাধিক রাজ্যে ছড়িয়ে পড়ে। তাহলে কি এই ধরনের সম্ভাব্য অস্থিরতাই সরকারের নতুন সিদ্ধান্তের আসল কারণ? মনে হচ্ছে সরকার একটি বিষয়ে পরিষ্কারভাবে বুঝে ফেলেছে, রাজধানীতে যখন এমার্জেন্সির মতো পরিস্থিতি তৈরি হয়, তখন শুধু বই পড়ে পরীক্ষায় পাশ করা অফিসার দিয়ে সবসময় কিন্তু পরিস্থিতি সামলানো সম্ভব নয়। ভারতের মতো বিশাল এবং জটিল দেশ সামলানোর জন্য এমন মানুষের প্রয়োজন যারা গ্রাউন্ড সিচুয়েশন বোঝে, প্রেশারের মধ্যে ডিসিশন নিতে পারে, এবং ফিজিক্যাল ও মেন্টাল দুই দিক থেকেই ওয়েল ট্রেইনড হয়। তাহলে প্রশ্ন উঠছে, কর্পোরেট সেক্টরে কাজ করা মানুষ হোক বা সরকারি চাকরিজীবী, একজন সাধারণ কর্মচারী থেকে আইএএস অফিসার পর্যন্ত সবাইকে কি কোনো বিশেষ ক্রাইসিস ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়া দরকার? সরকার কি এমন একটি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তৈরি করতে চাইছে যেখানে সরকারি দপ্তর, পুলিশ এবং দেশের সিকিউরিটি স্ট্রাকচারের একটি বড় অংশে সেই যুবকেরা থাকবে যারা অন্তত 4 বছরের কঠোর মিলিটারি ট্রেনিং এর মধ্যে দিয়ে এসেছে? অর্থাৎ এমন ডিসিপ্লিনড অগ্নিবীর যারা ক্রাউড কন্ট্রোল জানে, অস্ত্র চালাতে জানে, কঠিন পরিবেশে টিকে থাকতে জানে, এবং সংকটের সময় প্রশাসনের মেরুদণ্ড হয়ে দাঁড়াতে পারে। একবার ভাবুন, দেশের প্রতিটি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সিকিউরিটি সিস্টেমের মধ্যে যদি এই ধরনের ট্রেইনড অগ্নিবীর আগে থেকেই মোতায়েন থাকে, তাহলে কোনো উন্মত্ত ক্রাউড কি সহজে সংসদ ঘেরাও করার সাহস দেখাবে? কোনো রাজনৈতিক নেতা বা সংগঠন কি প্রাইম মিনিস্টার্স হাউস কিংবা দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলিকে অবরুদ্ধ করার আগে 10 বার ভাববে না? তারা কি এত সাহস পাবে? দেশের প্রতিটি প্রশাসনিক এবং নিরাপত্তা স্তরে যদি কঠোর ট্রেনিং পাওয়া যুবকেরা থাকে, তাহলে গোটা দেশকে নিয়ন্ত্রণ করা সরকারের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। আগামী দিনে যদি বড়সড় ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়, এমনকি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা যায়, তাহলে সেটাকে কন্ট্রোল করার জন্য কি সরকার এখন থেকে একটি বিশাল কাঠামো প্রস্তুত করছে? এই সিদ্ধান্ত কি ভবিষ্যতের আন্দোলন, দাঙ্গা কিংবা দেশব্যাপী অস্থিরতার বিরুদ্ধে সরকারের আগাম প্রস্তুতি? বিশ্বের অন্য দেশগুলির দিকে তাকান। ইসরায়েল, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, এমন অনেক দেশ রয়েছে যেখানে একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর নাগরিকদের বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং বা ন্যাশনাল সার্ভিসের মধ্যে দিয়ে যেতে হয়।
হয়। 18 বছর বয়স হলেই তাদের হাতে ট্রেনিং রাইফেল তুলে দেওয়া হয়, কঠোর বুট ক্যাম্পে পাঠানো হয়, ডিসিপ্লিন শেখানো হয় এবং ন্যাশনাল এমার্জেন্সিতে কিভাবে কাজ করতে হয় তার প্রস্তুতি দেওয়া হয়। সাউথ কোরিয়াতে বাধ্যতামূলক ডিফেন্স পরিষেবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে শুধু চাকরির সুযোগ কমে যায় না, আইনি শাস্তির মুখেও পড়তে হয়। সিঙ্গাপুরে ন্যাশনাল সার্ভিস সম্পূর্ণ না করলে ক্যারিয়ার এবং সরকারি সুযোগের ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হতে পারে। ইসরায়েলে পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও মিলিটারি সার্ভিসের মধ্যে দিয়ে যেতে হয়। দেশের বর্ডার সিকিউরিটি থেকে শুরু করে বিভিন্ন সামরিক দায়িত্বে তাদের সক্রিয়ভাবে কাজ করতে হয়। এই দেশগুলির বেসিক লজিক খুব পরিষ্কার, দেশ যদি সংকটে পড়ে তাহলে শুধু সেনাবাহিনী নয়, নাগরিক সমাজের একটা বড় অংশ যেন ডিসিপ্লিন এবং ট্রেন্ড থাকে। তাহলে কি ভারতে বারবার রাস্তায় তৈরি হওয়া আন্দোলন, পরীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষ, পাথর ছোড়া, অবরোধ এবং সরকারি ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা দেশকে ধীরে ধীরে একই ধরনের কঠোর ইন্টারন্যাশনাল মডেলের দিকে ঠেলে দিচ্ছে? এই বিষয়টাকে হালকাভাবে নেওয়ার মতো নয়। সরকার কি অনেক দূরের কথা ভেবে দেশের প্রতিটি ক্ষেত্রে অগ্নিবীরদের প্রায়োরিটি দিতে চাইছে, যাতে ভারতের ভেতরে ডিসিপ্লিনের একটি ভাঙা কঠিন ডিফেন্সিভ ওয়াল তৈরি করা যায়? প্রথম নজরে এই সিদ্ধান্ত দেশের ইন্টারনাল সিকিউরিটি এবং ল অ্যান্ড অর্ডারকে লোহার মতো শক্তিশালী করতে পারে, কিন্তু এর আরেকটি দিকও আছে, আর সেই দিকটা যথেষ্ট ডেঞ্জারাস। দেশের প্রতিটি সরকারি বিভাগ যদি মিলিটারি মাইন্ডসেট নিয়ে পরিচালিত হতে শুরু করে, তাহলে সাধারণ নাগরিকের ডেমোক্রেটিক রাইটসের জায়গাটা কোথায় থাকবে? প্রতিটা সমস্যাকে যদি সিকিউরিটি থ্রেট হিসেবে দেখা হয়, তাহলে শান্তিপূর্ণ প্রোটেস্ট এবং ভায়োলেন্ট আপরাইজিং এর মধ্যে ডিস্টিংশন কে করবে? আগামী দিনে কি প্রত্যেক নাগরিকের জন্য কোনো না কোনো ধরনের মিলিটারি বা ন্যাশনাল ট্রেনিং বাধ্যতামূলক করা হয়ে যাবে? আন্দোলন কন্ট্রোল করার নামে কি দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটাই এবার স্থায়ীভাবে বদলে দেওয়া হবে? এতে কি সত্যিই বিক্ষোভ বন্ধ হবে, নাকি রাষ্ট্র এবং সাধারণ নাগরিকের সম্পর্কের নেচারটাই বদলে যাবে? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এই ধরনের এমার্জেন্সি সিচুয়েশন সামলানোর জন্য কি প্রতিটি সরকারি চাকরি এবং নিরাপত্তা ব্যবস্থায় ট্রেন্ড অগ্নিবীর থাকা জরুরি, নাকি সরকারের এই পদক্ষেপ ধীরে ধীরে ভারতের সামাজিক এবং প্রশাসনিক পরিবেশকে সম্পূর্ণ অন্য দিকে নিয়ে যাচ্ছে? এবার সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তটার দিকে আরো গভীরভাবে তাকান। কিছুদিন আগেই বিভিন্ন আধা সামরিক বাহিনী, সিআরপিএফ, বিএসএফ, এসএসবি এবং অন্যান্য বাহিনীকে একটি সামগ্রিক সিএপিএফ স্ট্রাকচারের মধ্যে আরো শক্তভাবে আনার কথা সামনে এসেছিল। এরপর সিএপিএফ এর উচ্চ পদে আইপিএস অফিসারদের ভূমিকা নিয়ে বড়সড় বিতর্ক শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, একজন কর্মকর্তা যিনি নিজের অরিজিনাল ক্রেডের মধ্যে 30 কিংবা 40 বছর কাজ করে, গ্রাউন্ড লেভেল থেকে অভিজ্ঞতা অর্জন করে ওপরে উঠেছেন, তার মাথার ওপর হঠাৎ একজন আইপিএস অফিসারকে বসিয়ে দেওয়া কেন হবে? এই প্রশ্ন নিয়ে দেশ জুড়ে বহু আলোচনা হয়েছে, কিন্তু সরকার সাধারণত শুধু আজকের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয় না। অনেক সময় তার পরিকল্পনা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেটা সাধারণ মানুষ কয়েক বছর পরে বুঝতে পারে। এবার সরকার ঘোষণা করেছে সিএপিএফ রিক্রুটমেন্টের অন্তত 50% জায়গায় অগ্নিবীরদের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ 4 বছর সেনাবাহিনীতে কাজ করার পর যেসব অগ্নিবীর পার্মানেন্ট মিলিটারি সার্ভিসে জায়গা পাবেন না, তাদের একেবারে ছেড়ে দেওয়া হবে না। তাদের সিআরপিএফ, বিএসএফ, এসএসবি সহ সিএপিএফ এর বিভিন্ন উইংয়ে প্রায়োরিটি বেসিসে নেওয়া হবে। তাদের আবার সাধারণ প্রার্থীদের মতো শুরু থেকে ফিজিক্যাল ট্রেনিং প্রমাণ করতে হবে না, কারণ তারা ইতিমধ্যেই 4 বছরের কঠোর মিলিটারি ট্রেনিং এর শেষ করে এসেছেন। রিক্রুটমেন্ট প্রসেসে তাদের জন্য বিশেষ ছাড় থাকবে। বয়সের ক্ষেত্রেও 3 থেকে 5 বছর পর্যন্ত রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে। অর্থাৎ যে যুবক 4 বছর পাহাড়ের পাথুরে রাস্তায় ঘুরেছে, কাটাঝোপ এবং দুর্গম এলাকায় ডিউটি করেছে, প্রচন্ড বৃষ্টি, ঝড়, তুষারপাত এবং হাড় কাঁপানো ঠান্ডা সহ্য করেছে, দিনের পর দিন বর্ডারে দাঁড়িয়ে দেশের নিরাপত্তাকে রক্ষা করেছে, সরকার এখন বলছে সেই ট্রেন্ড ম্যান পাওয়ারকে নষ্ট করা হবে না। তাদের দেশের ভেতরে সিকিউরিটি সিস্টেমে সরাসরি কাজে লাগানো হবে। 4 বছরের ট্রেনিং শেষে তাদের বাড়িতে বসিয়ে রাখার বদলে সিএপিএফ এ প্রায়োরিটি লিস্ট দিয়ে রিক্রুটমেন্ট করা হবে। আর এখান থেকেই আসল প্রশ্নটা হচ্ছে, এই সিদ্ধান্ত কি শুধু অগ্নিবীরদের চাকরি দেওয়ার ব্যবস্থা, নাকি ভারতের ইন্টারনাল সিকিউরিটি স্ট্রাকচারকে সম্পূর্ণ নতুনভাবে সাজানোর প্রথম বড় পদক্ষেপ? আর বিষয়টা শুধু সিএপিএফ এর মধ্যেই থেমে নেই। দেশের একাধিক রাজ্য ইতিমধ্যেই ঘোষণা করেছে তাদের পুলিশ ফোর্সে প্রাক্তন অগ্নিবীরদের প্রায়োরিটি দেওয়া হবে। উত্তরপ্রদেশ বলছে পুলিশ নিয়োগে অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ থাকবে। অন্য কয়েকটি রাজ্য 15 কিংবা 20% পর্যন্ত সুযোগ দেওয়ার কথা বলছে। অর্থাৎ সরকারের পরিকল্পনা খুব পরিষ্কার, 4 বছর কঠোর ট্রেনিং নিয়ে বেরিয়ে আসা একজন অগ্নিবীর যেন চাকরি না পেয়ে বাড়িতে বসে না থাকে। প্রত্যেক ট্রেন্ড অগ্নিবীরকে কোনো না কোনোভাবে দেশের সিকিউরিটি, অ্যাডমিনিস্ট্রেশন কিংবা পাবলিক সেক্টরের মধ্যে অ্যাবজর্ব করার চেষ্টা চলছে। একজন যুবক যদি জীবনের 4টি গুরুত্বপূর্ণ বছর সেনাবাহিনীতে কাটায়, বর্ডারে ডিউটি করে, ডিসিপ্লিন শেখে, অস্ত্র চালানো শেখে, ক্রাইসিসের মধ্যে সার্ভাইভাল শেখে, তাহলে সেই ট্রেনিং যেন নষ্ট না হয়। রেলওয়ে ইতিমধ্যেই
অগ্নিবীরদের জন্য বিশেষ সুযোগের কথা বলেছে। বিভিন্ন সরকারি সংস্থা এবং ডিপার্টমেন্টও একই পথে হাঁটছে। এখন কথা উঠছে HAL, BHEL, BDL, অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বিভিন্ন ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়েও অগ্নিবীরদের জন্য আলাদা কোটা কিংবা প্রেফারেন্স তৈরি করা হবে। অর্থাৎ ডিফেন্স সেক্টরের সঙ্গে যুক্ত সরকারি সংস্থাগুলিতে তাদের জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট চ্যানেল তৈরি হতে পারে। তবে এখানে একটি বাস্তব সমস্যা রয়েছে। প্রতি বছর যত অগ্নিবীর সার্ভিস শেষ করে বাইরে আসবেন তার তুলনায় সব জায়গায় ভ্যাকেন্সি সমান থাকবে না, তাই প্রত্যেককে সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করা সবসময় সহজ হবে না। এই কারণেই সরকার শুধু পুলিশ বা CAPF নয়, আরও বড় এমপ্লয়মেন্ট স্ট্রাকচারের মধ্যে তাদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। SSC, CGL এবং গ্রুপ A ও গ্রুপ B লেভেলের বিভিন্ন চাকরিতেও অগ্নিবীরদের জন্য এজ রিল্যাক্সেশন, অ্যাডিশনাল ওয়েটেজ এবং বিভিন্ন কনসিডারেশন দেওয়ার চিন্তা সামনে আসছে। অবশ্যই একজন অগ্নিবীরকে সেই চাকরির প্রয়োজনীয় এডুকেশনাল কোয়ালিফিকেশন পূরণ করতে হবে, তারপর তিনি সাধারণ ক্যান্ডিডেটের মতো পরীক্ষায় বসবেন। কিন্তু 4 বছরের মিলিটারি এক্সপিরিয়েন্সের জন্য এজ লিমিটে ছাড় দেওয়া হবে, সিলেকশন প্রসেসে বাড়তি ওয়েটেজ দেওয়া হবে এবং কিছু ক্ষেত্রে প্রেফারেন্স পাওয়া যেতে পারে। মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে অন্যান্য সরকারি পদেও এই ধরনের সুযোগ তৈরি করা হচ্ছে। সরকারের বেসিক অ্যাপ্রোচ যেন এমন, যে জায়গায় ট্রেন্ড অগ্নিবীরকে কাজে লাগানো সম্ভব সেখানেই তাকে অ্যাডজাস্ট করা। এখন আমি আরও এক ধাপ এগিয়ে একটা কথা বলছি। ইসরায়েলের মতো দেশে কেউ সিভিল সার্ভিসে যেতে চাইলে, এমনকি মহিলাদেরকেও নির্দিষ্ট সময় মিলিটারি সার্ভিস সম্পূর্ণ করতে হয়, বর্ডার ডিউটি করতে হয়, রাইফেল ট্রেনিং নিতে হয় এবং ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমের মধ্যে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয়। তাহলে ভারতে কেন একই প্রশ্ন উঠছে না? কেউ ISS হতে চাইবে, PCS হতে চাইবে, লয়ার, জাজ, অ্যাডমিনিস্ট্রেটর কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে যেতে চাইবে। তার আগে কি তার বেসিক ন্যাশনাল সার্ভিস ট্রেনিং থাকা উচিত নয়? এমনকি কেউ মিনিস্টার হতে চাইলে কিংবা ইলেকশন লড়তে চাইলে তার কোয়ালিফিকেশনের মধ্যে একটি প্রশ্ন থাকা উচিত, সে কি কোনো কঠোর ন্যাশনাল সার্ভিস বা অগ্নিবীর টাইপ ট্রেনিং কমপ্লিট করেছে। কারণ ভবিষ্যতের ভারত শুধু একটি সার্ভিস বেসড ইকোনমি হয়ে থাকবে না, ভারত দ্রুত একটি বড় ইন্ডাস্ট্রিয়াল এবং স্ট্র্যাটেজিক পাওয়ারে পরিণত হচ্ছে। সাউথ কোরিয়ার মডেল দেখুন, সেখানে মিলিটারি সার্ভিস শুধু সেনাবাহিনীর চাকরির বিষয় নয়, বহু প্রাইভেট কোম্পানির রিক্রুটমেন্টের সময় ক্যান্ডিডেটের মিলিটারি সার্ভিস রেকর্ড দেখে। একজন ব্যক্তি যত বড় ডিগ্রি নিয়েই আসুক, তার ডিসিপ্লিন, ফিজিক্যাল ফিটনেস, লিডারশিপ এবং ক্রাইসিস হ্যান্ডলিং অ্যাবিলিটিকেও গুরুত্ব দেওয়া হয়। স্যামসাংয়ের মতো বড় কোরিয়ান কর্পোরেট কালচারেও মিলিটারি ব্যাকগ্রাউন্ড এবং লিডারশিপ ট্রেনিংয়ে দীর্ঘদিন ধরে গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক কোরিয়ান কোম্পানিতে প্রাইভেট সেক্টরের চাকরির ক্ষেত্রেও ন্যাশনাল সার্ভিস কমপ্লিট করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং প্রফেশনাল ক্রেডেনশিয়াল হিসেবে দেখা হয়। অর্থাৎ আপনি প্রাইভেট জব করুন, গভর্নমেন্ট জব করুন কিংবা সেমি গভর্নমেন্ট সেক্টরে যান, রাষ্ট্রের প্রতি আপনার বেসিক ডিউটি সম্পূর্ণ করছেন কিনা সেটাকে গুরুত্ব দেওয়া হয়। কিছু দেশে ম্যান্ডেটরি সার্ভিস এড়িয়ে গেলে শুধু চাকরি নয়, গভর্নমেন্ট ফ্যাসিলিটি, ফান্ডিং এবং অন্য সুযোগ পাওয়ার পথও কঠিন হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ভারত কি ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছে? দেখুন, ভারতের মতো এত বড় দেশে একদিনে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং চালু করা সম্ভব নয়। এখানে জনসংখ্যা বিশাল, সোশ্যাল স্ট্রাকচার জটিল এবং একসঙ্গে কোনো কঠোর রুল চাপিয়ে দিলে ম্যাসিভ রিয়াকশন তৈরি হতে পারে। তাই সরকার হয়তো স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। প্রথমে অগ্নিবীর স্কিম চালু হলো, তারপর রাজ্য পুলিশে অগ্নিবীরদের জন্য রিজার্ভেশন এবং প্রেফারেন্স দেওয়া হলো, রেলওয়ে সুযোগ ঘোষণা করলো। এখন CAPF রিক্রুটমেন্টের 50% অগ্নিবীরদের জন্য নির্ধারিত করার বড় সিদ্ধান্ত সামনে এসেছে। 50%-এর অর্থটা বুঝুন। CAPF এর অর্ধেক রিক্রুটমেন্ট সাধারণ প্রসেসের মাধ্যমে হবে, আর বাকি বড় অংশে ট্রেন্ড অগ্নিবীরদের ডাইরেক্ট প্রেফারেন্স দেওয়া হবে। আজ এটি 50%-এ, কিন্তু ভবিষ্যতে এমন সময়ও আসতে পারে যখন CAPF এ ঢোকার মূল কোয়ালিফিকেশনই হবে আগে অগ্নিবীর সার্ভিসকে কমপ্লিট করা। অর্থাৎ আপনি যদি 4 বছরের মিলিটারি ট্রেনিং কমপ্লিট করতে না পারেন, তাহলে হয়তো ভবিষ্যতে প্যারামিলিটারি ফোর্সে ঢোকার দরজাও আপনার জন্য বন্ধ হতে পারে। সরকার বলতে পারে যে ক্যান্ডিডেট বেসিক মিলিটারি ডিসিপ্লিন, ফিজিক্যাল এন্ডিউরেন্স এবং উইপন্স ট্রেনিং এর পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে পারেনি, তাকে দেশের আর্মড পুলিশ স্ট্রাকচারের মধ্যে কেন নেওয়া হবে? বিশ্বের অনেক দেশে ট্রেনিং একবার করিয়ে বিষয়টা শেষ করে দেওয়া হয় না। প্রতি বছর কিংবা কয়েক বছর অন্তর রিজার্ভ ফোর্সের জন্য ক্যাম্প হয়, পুরনো ট্রেনিং রিনিউ করা হয়, ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা করা হয়, উইপন হ্যান্ডলিং রিফ্রেশ করা হয়। কারণ ইমার্জেন্সি আগে থেকে ইনভাইটেশন দিয়ে আসে না। দেশে যুদ্ধ, রায়ট, টেরর অ্যাটাক কিংবা ম্যাসিভ সিভিল আনরেস্ট তৈরি হলে তখন নতুন করে মানুষকে ট্রেনিং দেওয়ার মতো সময় থাকে না। তাই পপুলেশনের একটি বড় অংশকে আগে থেকেই রেডি রাখা হয়। ভারতের ক্ষেত্রেও
হলেও ফিউচার ইন্টারনাল কনফ্লিক্টের সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকার করা যায় না। এখানে বিভিন্ন এক্সট্রিমিস্ট নেটওয়ার্ক, সেপারেটিস্ট আইডিওলজি এবং ধর্মের নামে র্যাডিক্যাল পলিটিক্স সক্রিয় রয়েছে। এমন সংগঠনও রয়েছে যারা ভারতের কনস্টিটিউশনাল স্ট্রাকচার দুর্বল করতে চায় এবং সমাজের ভেতরে স্থায়ী সংঘর্ষ তৈরি করতে চায়। তাদের লক্ষ্য শুধু প্রোটেস্ট নয়, তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, প্রশাসনের ওপর চাপ তৈরি করতে চায় এবং সুযোগ পেলে দেশের সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ করতে চায়। এই পরিস্থিতিতে দেশের প্রতিটি যুবক যদি অন্তত বেসিক মিলিটারি ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আসে, তাহলে ভারতের ইন্টারনাল রেজিস্ট্যান্স কতটা শক্তিশালী হবে সেটা একবার ভাবুন। বাংলাদেশের ভেতরেও এমন রেডিক্যাল এবং অ্যান্টি ইন্ডিয়া পলিটিক্যাল এলিমেন্ট রয়েছে যারা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বর্ডার সিকিউরিটি নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়। নেপাল এবং শ্রীলঙ্কার মধ্যে ভারতের সম্পর্ক তুলনামূলকভাবে আলাদা হলেও সেখানে অন্য বড় শক্তির ইনফ্লুয়েন্স বাড়লে ভারতের জন্য নতুন স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। অন্যদিকে অ্যারাবিয়ান সি এবং ইন্ডিয়ান ওশানে আমেরিকা সহ একাধিক গ্লোবাল পাওয়ার নিজেদের মিলিটারি এবং স্ট্র্যাটেজিক প্রেজেন্স বাড়াতে চাইছে। অর্থাৎ ভবিষ্যতে ভারতকে শুধু একটি ফ্রন্ট নয়, একসঙ্গে একাধিক ফ্রন্টের প্রেশার সামলাতে হতে পারে। এই অবস্থায় ভারতের সাধারণ যুব সমাজকেও যদি ইউক্রেনের মতো বেসিক ডিফেন্স রেডি করে তোলা যায়, তাহলে যুদ্ধ যত দীর্ঘই হোক দেশের ম্যান পাওয়ার শেষ হয়ে যাবে না। ইউক্রেন কনফ্লিক্টের একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, শুধু রেগুলার আর্মি দিয়ে দীর্ঘ যুদ্ধ চালানো যায় না। দেশের অর্ডিনারি সিটিজেনকেও ওয়েপন্স হ্যান্ডলিং, মেডিকেল রেসপন্স এবং লজিস্টিক্স এবং সার্ভাইভাল ট্রেনিং জানতে হয়। যখন দেশের প্রতিটা মানুষ ডিফেন্স সিস্টেমের অংশ হয়ে ওঠে, তখন শত্রুর পক্ষে সেই দেশকে দ্রুত ভেঙে দেওয়া কঠিন হয়ে যায়। আমার মনে হয় ভারত সরকার সেই দিকেই কয়েক ধাপ এগিয়ে যেতে শুরু করেছে। এখন প্রশ্ন, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ চাকরির আগে বেসিক মিলিটারি কিংবা ন্যাশনাল সার্ভিস ট্রেনিং থাকা উচিত কিনা? অগ্নিবীরদের 50% প্রায়োরিটি দেওয়া ভারতের সিকিউরিটি সিস্টেমকে শক্তিশালী করবে, নাকি ভবিষ্যতে সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের ক্যারেক্টারটা বদলে যাবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই করে রাখুন। চেক করে নিন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, কারণ অনেক সময় ইউটিউব নিজে থেকেই সাবস্ক্রিপশন রিমুভ করে দেয়। আর অনুরোধ করব ভিডিওটিকে একটি লাইক করে দিতে, আর পারলে শেয়ারও করুন যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। জয় হিন্দ, জয় ভারত।